তাহলে আমরা প্রথম স্লাইডে দেখেছি যে ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা আছে তার সম্পর্কে। এই ভিডিওতে আমরা জানব আলো। ঠিক আছে, এই ভিডিওতে আমরা আলোচনা করব আলো সম্পর্কে। তাহলে আজকে আমরা পড়ব আলো নিয়ে। ঠিক আছে, তার আগে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে সেটা বলিনি, বাট আমাদের ফিজিক্যাল সায়েন্সের যে 3টা ভাগ রয়েছে সেখান থেকে মোট কত নম্বর আসবে সেটা বলেছি। এরপর আলো থেকে কোয়েশ্চেন প্যাটার্নটা একবার বলে দিই। ঠিক আছে, তো এখান থেকে আমাদের টোটাল আসবে 12 নম্বর, মানে আলো চ্যাপ্টার থেকে আমাদের টোটাল আসবে 12 নম্বর। ঠিক আছে, তো দেখো পরপর বলে দিচ্ছি। আমাদের এখানে এমসিকিউ কোয়েশ্চেন পড়বে, যে এমসিকিউ আছে তাহলে সেই এমসিকিউ আসবে আমাদের 2টা। ঠিক আছে, এমসিকিউ আসবে এখান থেকে 2টা 2 নম্বরের। ঠিক আছে, তারপর যেটা আমাদের VSAQ, হ্যাঁ, সেখান থেকে আসবে আমাদের 1 নম্বরের 2টা, তাহলে 2 নম্বর এলো। আর আমাদের এসএ যেটা 2 নম্বরের কোয়েশ্চেন হয়, ঠিক আছে, 2 নম্বরের 2টা আসবে, মানে সরি 2 নম্বর 2টা থাকবে না, 1 নম্বরে থাকবে 2 নম্বরে থাকবে একটা, তাহলে আমাদের 2 নম্বর এলো। আর যেটা আমাদের লং কোয়েশ্চেন সেটা আমাদের থাকবে 2টা থাকবে 3 নম্বরে, তাহলে 6। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 12 নম্বর। ঠিক আছে, তাহলে এমসিকিউ থাকবে আমাদের 2টা, ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন থাকবে আমাদের 2টা, আর 2 নম্বরে থাকবে একটা 2 নম্বরের 1 নম্বর, এই 1 নম্বর একটা থাকবে 2 নম্বরে, সেটা 2 নম্বর, আর 2টা থাকবে 3 নম্বরের, সেখান থেকে আছে আমাদের টোটাল 6 নম্বর। ঠিক আছে, জাস্ট একটু ভুল হলো এইটা। ঠিক আছে, এইটা আছে কোয়েশ্চেন নম্বর, এইটা আছে মার্ক। এইটা আছে কোয়েশ্চেন নম্বর, মানে 2টা পড়বে 3 নম্বরে, তাহলে 6, একটা পড়বে 2 নম্বরে, তাহলে 2, 2টা পড়বে 1 নম্বরে, তাহলে 2, 2টা পড়বে 1 নম্বরে, তাহলে 2, তাহলে টোটাল আমাদের 12 নম্বর এই আলো চ্যাপ্টার থেকে তোমাদের মাধ্যমিকে আসবে। ঠিক আছে, এরপর এটা সবাই লিখে নেবে, এটা একদম খাতার প্রথমে সবাই লিখবে, যেখানে আমরা আলো চ্যাপ্টারটা শুরু করবে তার প্রথমে লিখবে এই জিনিসটা। ঠিক আছে, এরপর আমরা জানব যে এই আলোতে কতগুলো টপিক আছে। ঠিক আছে, এটা তো একটা আলো চ্যাপ্টার, আমি সব কিছু বলবো আলো সম্পর্কে। তাহলে এইখানে 1 নম্বর 2 নম্বর করে লিখবে, যে প্রথমে পড়ব আমরা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, ঠিক আছে। 2 নম্বরে পড়ব আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ, ঠিক আছে। 3 নম্বরে পড়ব লেন্স। 3 নম্বরে পড়ব লেন্স, ঠিক আছে। তারপর পড়ব লেন্স হলো না, হ্যাঁ। তারপরে এখানে আমাদের একটা প্রিজম আছে, লেন্সের পর প্রিজম পড়ব, ঠিক আছে। তারপরে আছে আমাদের 5 নম্বরে আলোর বিচ্ছুরণ, আগে বিক্ষেপণ আছে, আগে বিচ্ছুরণ আছে, আলোর বিচ্ছুরণ। 6 নম্বর পড়ব আলোর বিক্ষেপণ। বিক্ষেপণ আর একটা আছে আমাদের ওই একটা কী যেন একটা তরঙ্গ নিয়ে, ঠিক আমার মনে পড়ছে নাই। আর একটা আছে মানে প্রিজমের পর পড়বো এখানে, সেটা আছে আমাদের আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ, হ্যাঁ, আলোক তরঙ্গ। এখানে বেশি কিছু নেই, জাস্ট একটু জিনিস আছে বাট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই টোটাল আমাদের কটা বলবো, তাহলে এটা আছে আমাদের 5, এইটা আছে আমাদের 6, এইটা আছে আমাদের 7। আগের ভিডিওয়ে বলেছি আমরা কিন্তু একদম ধীরে সুস্থিরে পড়বে, কারো কিন্তু তাড়াহুড়ো নাই, আমারও নাই। যদি তোমাদের আছে
যে স্যার দমে স্লো পড়াচ্ছে, তাহলে তোমরা অন্য কোনো টিচার দেখে নেবে। ঠিক আছে, আমি কিন্তু একদম স্লো পড়াই, একদম ধীরে ধীরে পড়াবো, বাট যতটা পড়াবো একদম ছাঁকা জিনিস পড়াই দেবো। ঠিক আছে, যারা অফলাইনে আমার কাছে পড়ে তারা জানে আমি ফিজিক্যাল সায়েন্স কেমন পড়াই। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের আলোর টপিক, যে আলোতে আমরা কটা জিনিস পড়ব। প্রথমে পড়বো আলোর গোলীয় দর্পণ পড়বো, তারপরে পড়বো আলোর প্রতিসরণ, তারপরে পড়বো লেন্স, তারপরে পড়বো প্রিজম, তারপরে পড়বো আলোক তরঙ্গ, তারপরে পড়বো আলোর বিচ্ছুরণ, তারপরে পড়বো আলোর বিক্ষেপণ। ঠিক আছে, এতটা বোঝা গেছে? তাহলে এরপরে আমাদের পড়ায় আসি। তাহলে এই যে টোটাল 7টা টপিক বললি, এই 7টা টপিক থেকে তোমাদের মোট কিন্তু 12 নম্বর আসবে। বোঝা গেছে? দেখো, এরপর আমরা পড়ছি আলো। ঠিক আছে, যেটা তোমাদের লাগবে খুব ভালো। ঠিক আছে, হ্যাঁ কি নাই স্যার? হ্যাঁ, তো দেখো আলো, স্যার আলো চ্যাপ্টার পড়ছি, তো 1 নম্বরে পয়েন্ট দিবে আমরা পড়ব গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ এটা হচ্ছে তোমাদের প্রথম টপিক, যে গোলীয় দর্পণ কি, সেখান থেকে পরীক্ষায় কি আসবে কি না আসবে সব বুঝাই দেবো। ঠিক আছে, তো তার আগে বলি স্যার আলো সম্পর্কে। দেখো, যে তোমাদের এই যে ফিজিক্যাল সায়েন্স যে 10 ক্লাসের আছে, তো সেখানে আমরা ধরে নিব যে আলো হচ্ছে মানে আলো সবসময় সরলরেখা বরাবর আসছে, কিন্তু স্যার তোমরা যখন এটা 11, 12 ক্লাসে পড়বে তখন কিন্তু এটা তোমরা ভুল পড়বে, যে স্যার আলো সরলরেখা পথ বরাবর কখনোই আসতে পারে না। ঠিক আছে, আলো এক প্রকার তরঙ্গ। তো যাই হোক, অত আর কিছু বলছি নাই, ডাইরেক্ট আমাদের টপিক আসছি, সেটা হচ্ছে কী হচ্ছে স্যার গোলীয় দর্পণ। তো স্যার এই আলো টপিকটা তো আমরা জানলি যে কী কী টপিক আছে, হ্যাঁ, আর কী কী পড়তে হবে। তো প্রথম যে টপিক আছে সেই প্রথম যে পয়েন্টটা সেটা আছে আমাদের গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ কী স্যার? গোলীয় দর্পণ সংজ্ঞাটা বলে দিলে বুঝবে, কিন্তু স্যার আমি সংজ্ঞা বলার লোক লই, আগে আমি বুঝাচ্ছি। গোলীয় দর্পণ পড়ার আগে তোমাকে জানতে হবে স্যার প্রতিফলক তল কি। প্রতিফলক তল কাকে বলে বা প্রতিফলক তল কি? তো প্রতিফলক তল হচ্ছে এই যে আমাদের সূর্য, মানে সূর্য বলো যা, যেখান থেকে আমাদের আলো উৎপন্ন হচ্ছে সেখান থেকে আলো আসছে, তো আলো আসে নিয়ে কোথাও না কোথাও নিশ্চয়ই পড়ছে। ঠিক আছে, একটা টপিক আছে আলোর প্রতিসরণ, এই প্রতিফলন। তো আলো প্রতিফলিত হয় বলেই কোনো একটা আমরা বস্তুকে দেখতে পাচ্ছি। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ স্যার, তো স্যার আমাকে এখানে দেখতে পাচ্ছ, আমি যদি আমার ঘরের লাইটটা অফ করে দিই তুমি আমাকে দেখতে পাবে? স্যার দেখতে পাবো না। কেন পাবো না? কারণ আলো তো আসে নিয়ে পড়ছে, যে কোনো জায়গায় আসে নিয়ে পড়ছে, এবারে ওই আলোটা প্রতিফলিত হয়নি আমার কাছে আসছে, তখন তুমি আমাকে দেখতে পাচ্ছ। আমি যদি লাইটটা অফ করে দিই তোমরা কি আমাকে দেখতে পাবে? দেখতে পাবে না। কেন? কারণ আলো এখানে প্রতিফলিত হচ্ছে না। তো যাই হোক, এই আলোক রশ্মি যে তলে আসে নিয়ে পড়ে, দেখো আলোক রশ্মি আসে নিয়ে আমাদের বোর্ডে পড়ছে, তাহলে আমি এইটা একটা প্রতিফলক তল বলবো। তাহলে প্রতিফলক তল কি স্যার? না, যে তলে আলোক রশ্মি আপতিত হয় সেই তলকে বলা হয় প্রতিফলক তল। এতটা বুঝতে পারলে? তাহলে প্রতিফলক তল কি স্যার? না, যে তলে আলোক রশ্মি আপতিত হয়। তাহলে আমার এই বোর্ডে আলোক রশ্মি এসে পড়ছে, তাহলে এখন প্রতিফলক তল বলবো, বলতে পারি স্যার? আচ্ছা, তাহলে বোঝা গেল আমাদের প্রতিফলক তল কি। এরপর বুঝবো আমরা গোলীয় দর্পণ কি। না, গোলীয় দর্পণ কি স্যার? যে আচ্ছা প্রতিফলক তল পড়লে, প্রতিফলক তল পড়লে এবারে পড়বো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ হচ্ছে কি, যে এই প্রতিফলক তলটা, সাপোজ স্যার এটা আমার একটা প্রতিফলক তল, ঠিক আছে না, এটা প্রতিফলক তল বলবো। এই তলে আলোক রশ্মি এসে পড়ছে, তাহলে আমি প্রতিফলক তল বলবো এটাকে। তাহলে এই প্রতিফলক তলটা যদি কোনো একটা গোলকের অংশ হয় তখন এই প্রতিফলক তলটাকে আমি কি বলতে পারি? না, গোলীয় দর্পণ। বুঝতে পারলে? তাহলে গোলীয় দর্পণ কি স্যার? না, কোনো একটা প্রতিফলক তল যদি একটা গোলকের অংশ হয়ে থাকে তখন সেটাকে আমি কি বলবো? গোলীয় দর্পণ। বুঝতে পারলে? তাহলে প্রতিফলক তল কি স্যার? এই গোলীয় দর্পণ কি স্যার? লিখব যে গোলীয় দর্পণ কি না, কোনো প্রতিফলক তল, কোনো প্রতিফলক তল, কোনো প্রতিফলক তল
যদি কোনো গোলকের অংশ হয়, কোনো গোলকের অংশ হয়, তাকে আমি কি বলে দেবো আগে, গোলীয় দর্পণ। বুঝতে পারলে? একদম সহজ জিনিস স্যার, ছবির মাধ্যমে বুঝবো, চিন্তা করো না। তাহলে গোলীয় দর্পণ কি, এতটা আমরা বুঝলি। তাহলে গোলীয় দর্পণ কাকে বলে স্যার? যে একটা প্রতিফলক তল যদি কোনো একটা গোলকের অংশ হয়, সাপোজ স্যার এটা প্রতিফলক তল বটে আর এইটা এই গোলকটার অংশ বটে, তাহলে আমি কি বলতে পারি না এই প্রতিফলক তলটা একটা গোলীয় দর্পণ। বুঝতে পারলে তোটা স্যার? আচ্ছা, এরপর জানতে হবে যে স্যার দর্পণ মানে এই গোলীয় দর্পণকে ছাড়া দুভাগে ভাগ করে, গোলীয় দর্পণকে দুভাগে ভাগ করে। একটা আছে আমাদের অবতল দর্পণ, অবতল দর্পণ, আর একটা আছে আমাদের উত্তল দর্পণ। ঠিক আছে, একটা আছে আমাদের অবতল দর্পণ আর একটা আছে আমাদের উত্তল দর্পণ। এরপর আমরা জানবো অবতল দর্পণ কাকে বলে, তারপর জানবো উত্তল দর্পণ কাকে বলে। ঠিক আছে, তো অবতল দর্পণ কি স্যার? অবতল দর্পণ আছে যে এই যে প্রতিফলক তলটা কি বটে স্যার? একটা গোলকের অংশ বটে। তাহলে এই গোলকের অংশটা যখন আমি ভিতরের দিকে ব্যবহার করব, মানে প্রতিফলক তলটা কোন দিকে থাকবে? আমার ভিতরের দিকে, মানে আলোক রশ্মিটা আমি এই দিকে ফেলাবো। বুঝতে পারলে না? তাহলে এইটা একটা প্রতিফলক তল বটে। তাহলে এই প্রতিফলক তলটার যদি আমি ভিতর দিকে ব্যবহার করি, দেখো এইটা একটা তল, এটা একটা তল, বাট আমি আলোক রশ্মি কোন দিকে ফেলাবো? এই দিকটাই। তোমার হাতের তালু যে সাদা অংশটা আছে, তাহলে এইটা ভিতর বটে, এইটা বাইরে বটে। তাহলে আমার এই ভিতরের অংশটা যখন প্রতিফলক তল হিসাবে কাজ করাবো, তখন সেই প্রতিফলক তলটার নাম হয়ে যাবে আমাদের অবতল দর্পণ। বুঝতে পারলে? তাহলে উত্তল দর্পণ কি স্যার? তাহলে প্রতিফলক তলটা দেখো অবতল দর্পণে ছিল ভিতর দিকে, এইবার প্রতিফলক তলটা দেবে আমাদের বাইরের দিকে। তাহলে আমি কি বলবো যে প্রতিফলক তলকে যদি আমি মানে কোনো একটা গোলীয় দর্পণের প্রতিফলক তল যদি আমি ভিতর দিকে ব্যবহার করি বা ভিতরের পৃষ্ঠটি প্রতিফলক মানে এরকম লিখব যে কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তল আমাদের ভিতরের পৃষ্ঠ মানে ব্যবহার করলে তখন সেটাকে বলা হয় অবতল দর্পণ। আর প্রতিফলক তলটা যখন আমি বাইরের পৃষ্ঠটাকে ব্যবহার করব তখন সেটাকে আমি কি বলবো স্যার? উত্তল দর্পণ। তাহলে আমার কথাটা শুনে শুনে লিখে নেবে। কি লিখবে? যে প্রতিফলক তল যদি ভিতরের পৃষ্ঠটা মানে কোনো একটা গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে ব্যবহার করলে সেটাকে বলা হয় অবতল দর্পণ। আর আমাদের প্রতিফলক তলটা বাইরে না ভিতরে? বাইরের দিকেটা। তাহলে প্রতিফলক তলটা যখন বাইরের দিকে থাকবে তখন সেটাকে কি বলবো আমি? উত্তল দর্পণ। দেখো ছবি আঁকে বুঝেছে। সাপোজ স্যার এইটা একটা গোলীয় দর্পণ। তাহলে আমি আলোক রশ্মিটা যদি ভিতরের দিকে ফেলাতে চাই তাহলে এরকম দাগ দাগ দিতে হয় বাইরের দিকে। তার মানে আমার প্রতিফলক তলটা কোন দিকে আছে বলো না? ভিতরের দিকে আছে। তাহলে এইখানে আমি আলোক রশ্মিটাকে ফেলাবো না, হ্যাঁ কি নাই? আলোক রশ্মিটাকে আমি ভিতরের দিকে ফেলাচ্ছি না, তাহলে আমাদের এইটা মানে এই প্রতিফলক তল বটে, মানে যে তলটা তার আলোক রশ্মি আসে পড়ছে, তাহলে আমার এই প্রতিফলক তলটা কোন দিকে আছে? ভিতরের দিকে আছে। তাহলে দেখো এইটা বটে আমাদের প্রতিফলক তলটা, এটা কি বটে? প্রতিফলক তল। তাহলে প্রতিফলক তল দেখবে ভিতরের দিকে আছে না বাইরের দিকে আছে? তাহলে যদি ভিতরের দিকে থাকে তখন সেটাকে কি বলবো স্যার? বলবো অবতল দর্পণ। আবার প্রতিফলক তল মানে যে তলটা আলোক রশ্মি আসেনি পড়বে। এবার বলো তো আমি ভিতর দিকে ফেলাচ্ছি না বাইরের দিকে ফেলাচ্ছি? এবার তুমি বলবে যে স্যার না আমি আলোক রশ্মিটাকে এবার বাইরের দিকে ফেলাবো, আলোক রশ্মিটাকে আমি বাইরের দিকে ফেলাবো। বাইরের দিকে মানে কি? এইটা। তাহলে যেখানে আলোক রশ্মি পড়বে সেটাই প্রতিফলক তল, হ্যাঁ কি নাই? তাহলে এবার আলোক রশ্মিটা আমি এই দিকে ফেলাবো, ঠিক তো? আলোক রশ্মিটাকে এবার বাইরের দিকে ফেলাচ্ছি, তখন এইটার নাম হয়ে যাবে আমাদের উত্তল দর্পণ। এবারে যদি কেউ বুঝতে না পারো তাহলে এবার আমি বাঙালি বটি, বাংলার কথাই বলছি। তোমরা ছেলে হোক মেয়ে হোক কম বেশি সবাই রান্না বান্না করেছো, তো রান্না করার পর যে কড়াটা হয় তাহলে কড়াটার কোন দিকে আমরা রান্না করি? ভিতর দিকটাই, মানে কি বলবো
যে ভিতর দিকটা আছে যেখানে রান্না করি, তাহলে যে মানে যে অংশটা আমরা তরকারিটা রাখি আর লাড়ালাড়ি করি সেইটা আছে আমাদের অবতল দর্পণ। আর কালি হওয়ার পরে যেটা মাঝি কালো অংশটা সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। বলো বুঝতে পারলে কি নাই? বুঝতে পারলে? তাহলে প্রতিফলক তল যদি আমাদের ভিতর দিকে মানে গলীয় দর্পণটার ভিতর দিকে আমাদের প্রতিফলক তলটা যদি থাকে তখন সেই দর্পণটাকে বলবো অবতল দর্পণ। আর যদি প্রতিফলক তলটা ওই গলীয় দর্পণের বাইরের দিকে থাকে তখন সেটাকে কি বলবো? উত্তল দর্পণ। বুঝতে পারলে আশা করি? ঠিক আছে, তাহলে এই গেল স্যার আমাদের অবতল দর্পণ আর এই গেল আমাদের উত্তল দর্পণ। ঠিক আছে, তো এরপরে আমরা কি পড়ব স্যার? এরপর পড়ব যে আমি যদি একটা স্যার গলীয় দর্পণ অঙ্কন করি তাহলে সেই গলীয় দর্পণটার কোন পার্টটার কি নাম সেটা কিন্তু আমাকে জানতে হবে। আমি যদি সেই পার্টগুলার নাম যদি না জানি তাহলে কিন্তু আমি ছবি আঁকতে পারবো না। ঠিক আছে, এই টপিকটার পরেই আমরা পড়ব যে অবতল দর্পণ 6টা প্রতিবিম্ব গঠন করছে আর উত্তল দর্পণ মাত্র একটা প্রতিবিম্ব গঠন করছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রয়োজন হবে যে একটা বস্তুকে আমি কোথায় রাখলি আর ওই বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হলো। তো আমাকে তো জানতে হবে ফোকাস বিন্দু কোনটা, মুখ্য ফোকাস কোনটা, গৌণ ফোকাস কোনটা, মেরু কোনটা, প্রধান অক্ষ কোনটা, প্রতিফলক তল কি, এটা আমাকে জানতে হবে। তাহলে সেই জিনিসগুলো স্যার আমাকে আগে জানতে হবে, তবে তো আমি বলতে পারবো যে বস্তুকে কোথায় রাখলে ওর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়। ঠিক তো? তাহলে এরপর স্যার আমাকে জানতে হবে যে এটা তোমরা কোনো পয়েন্ট দিতেও পারো নাও পারো, কেন বলে দিচ্ছি। আমার কাছে একটা অস্ত্র আছে, দ্যাট ইজ ঢাকনা। তো দেখো আমরা এরপর জানব যে একটা অবতল দর্পণ হোক আর একটা উত্তল দর্পণ হোক, ঠিক আছে, তাহলে সেই উত্তল বা অবতল দর্পণের কোন অংশটার কি নাম স্যার এইটা কি জানতেই হবে? হ্যাঁ স্যার জানতেই হবে, না জানলে কিন্তু স্যার আমরা প্রতিবিম্ব গঠন করতে পারবো না। ঠিক আছে, একদম ধৈর্য নিয়ে কাঁটা কম্পাস নিয়ে বসে যাও। আমি আগে বলে দিচ্ছি আমাদের প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা না হলেও ম্যাক্সিমাম 1 ঘন্টা স্যার ক্লাস হবে কি। ঠিক আছে স্যার, এটা কি হলো? কি আঁকে দিলেন এগুলা? এটা তো আমি আঁকতে পারলি নাই, কি করে আঁকবো স্যার? আমার কাছে তো এতনা বড় খাতা নিয়ে দেবে নাই কিছু নাই, তোমরা কাঁটা কম্পাসের সাহায্য করবে স্যার। তো দেখো এরপরে আমরা একদম পার্ট বলে দিচ্ছি, মানে একদম সিকোয়েন্স অনুযায়ী কোন অংশটা কী করে আইলো, কোন অংশটা কী নাই, আমি একদম ধীরে সুস্থিরে পড়াবো। আমি প্রথমে বলে দিচ্ছি, আগেও বলছি এখনও বলছি। তো স্যার আমার কাছে তো অত বড় কাঁটা কম্পাস নাই, তোমরা কি করবে, কাঁটাকে এখানে রাখি নেবে, স্কেল সেটাকে উন্ডাজনা সাহায্যে করে ঘুরাই নেবে। এইটাও এরকম স্যার, এইটাও এরকম। ঠিক আছে, তো একঠিনে তো তোমরা নিশ্চয়ই কাঁটাটাকে রাখবে না? হ্যাঁ স্যার রাখবে। তাহলে সাপোজ স্যার আমি এইখানে রেখেছি, স্যার আমি এইখানে রেখেছি। ঠিক আছে, এরপর সাপোজ স্যার আমার এইখানে আলোক রশ্মিটা আমি ভিতর দিকে ফেলাবো, তাহলে প্রতিফলক তলটা নিশ্চয়ই ভিতর দিকে থাকবে কেন? আর একটা নিয়ম কি স্যার, যে যদি আমাদের প্রতিফলক তলটা ভিতর দিকে থাকে আর ওই দাগলা তখন দিতে হবে বাইরের দিকে। তাইলে স্যার মনে করো তাহলে এক্ষেত্রে আমাদের প্রতিফলক তলটা কোন দিকে থাকবে? ভিতর দিকে থাকবে। তাহলে আমাকে দাগলা কোন দিকে দিতে হবে? না, বাইরের দিকে। তাহলে এইটা কি বটে স্যার? সাপোজ এইটা বটে আমাদের সেই প্রতিফলক তলটা, আর এই প্রতিফলক তলে কী হবে স্যার? কী হবে বললাম, এখানে আলোক রশ্মি এসে পড়বে। আচ্ছা, তাহলে এইটা যেমন, আচ্ছা এবারে বলো না এটা কী দর্পণ হলো স্যার? এইটা হইল স্যার এখন আমাদের অবতল দর্পণ। একটু হাতের লেখাটা তোমরা ম্যানেজ করবে, হাতের লেখা তো ভালো নয় আমার। ঠিক আছে, আচ্ছা এইটা কি স্যার? এইখানে আমি প্রতিফলক তলটা কোন দিকে রাখবো, ভিতর দিকে না বাইরের দিকে? বাইরের দিকে। এটা যদি অবতল তাহলে এটা উত্তল। তাহলে সেম আমি কি করব, এইখানেও স্যার আলোক রশ্মি আমি ফেলাবো। তাহলে আমি প্রতিফলক তলটা এদিকে এইবার বাইরের দিকে নেব। দেখো আমাদের যে ঘটনাগুলো স্যার দুটা কেন নিলি ছবি? দুটা নিলি এই জন্যে, আমি যদি একটা দেখি ঘরের একটা ছেলেকে দিলে হবে, দুটা ছেলেকে দিতে হবে না, তোর একটা ছেলেকে দিলে অন্য ছেলেটা আইন করবে না।
তাহলে যদি অবতল জানতে হয় উত্তলকে তো পড়তে হবে। তো সেম এইটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। এতটা বুঝতে পেলে স্যার? আচ্ছা, এরপর পরপর আমি বলে দিচ্ছি। দেখো, এই যেখানে কাঁটা রাখেছি সেইটা হচ্ছে স্যার বক্রতা কেন্দ্র, এইটা হচ্ছে স্যার বক্রতা কেন্দ্র। দেখো এবার তুমি বলবে, দেখো তো যারা প্রতিফলক তল বুঝো না এবার ভালো করে বুঝো। দেখো এইটা বটে প্রতিফলক তল, আর এই প্রতিফলক তলটা কি বটে? এই গোলকটার অংশ বটে। তাহলে গোলীয় দর্পণী আগে বলবো? হ্যাঁ স্যার বলবো। এইটা স্যার একটা প্রতিফলক তল, আমি এইখানে আলোকরশ্মি ফেলাবো স্যার, তাহলে এই প্রতিফলক তলটা এই গোলকের অংশ বটে, বটে তো? তাহলে আগে আমি বলবো গোলীয় দর্পণ। এরপরে দেখো সহজ হয়ে গেল। তাহলে প্রতিফলক তলটা কোন দিকে আছে, ভিতর দিকে না বাইরের দিকে? স্যার বলবো ভিতর দিকে। তাহলে ভিতর দিকে যদি প্রতিফলক তল থাকে তখন সেটাকে কি বলবো? অবতল দর্পণ। স্যার প্রতিফলক তলটা কোন দিকে আছে? এইদিকে, বাইরের দিকে, তখন সেটাকে কি বলবো? উত্তল দর্পণ। বুঝতে পারলে? আচ্ছা দেখো এবার, তাহলে এইটা আমাদের একটা প্রতিফলক তল, এইটা একটা প্রতিফলক তল, মানে এই তলটাই আমি আলোকরশ্মিকে ফেলাবো, ঠিক আছে? তো এখন ফেলাবো নাই, দেখো আমি নাম দিছি যে এই প্রতিফলক তলটার এম আর এম ড্যাশ, নাম দিলি ইয়ার এম আর নেম ড্যাশ, এই সরি এম ড্যাশ। এরপর আমাকে জানতে হবে স্যার বক্রতা কেন্দ্র, এই যে সি লিখলি, এই সি মানে হচ্ছে সেন্টার। মানে দেখো আমি মনে করো এই প্রতিফলক তলটা আঁকলি নাই, প্রতিফলক তলটা আঁকলি নাই, তাহলে এইটা তো একটা গোলক বটে না, এইটা একটা গোলক বটে না, হয় কি নাই স্যার? বটে। আচ্ছা এরপর এইটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, এইটা একটা গোলকটার বক্রতা কেন্দ্র, এইটা একটা গোলকটার বক্রতা কেন্দ্র। দেখো গোলক বলছি, গোলীয় দর্পণ বলি নাই। এবার গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলবে স্যার? না, এই গোলকটার যে কেন্দ্রটা, ওই গোলকটার কেন্দ্রটাকেই আমি কি বলবো? এই গোলীয় দর্পণটার বক্রতা কেন্দ্র। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা আমি লেখা দেবো, এখন জাস্ট একটু বলে দিচ্ছি। এরপর এই প্রতিফলক তলটা আছে তো এম আর এম ড্যাশ, এম আর এম ড্যাশ, এই প্রতিফলক তলের মধ্যবিন্দু কোনটা হবে স্যার? যদি আমাদের এইটা প্রতিফলক তল হয় তাহলে নিশ্চয়ই ওর মধ্যবিন্দুগুলো এখানে থাকবে, থাকবে কি থাকবে না? তাহলে সেম ইয়ার এরকমই থাকবে। তো আমি কি করছি না, ওর মধ্যবিন্দুটাকে লিখি, মধ্যবিন্দুটাকে ইয়ার আর ইয়ার মধ্যবিন্দু নিশ্চয়ই এটা হবে। আর আমি কি করলি যে এই মধ্যবিন্দুটাকে আর আমার ওই যে বক্রতা কেন্দ্রকে একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিলি। কেন স্যার যুক্ত করছেন? যুক্ত করছি কারণ আছে স্যার, কি কারণ আছে সেটা বলে দিচ্ছি। তাহলে যেমন এইটাই আঁকলি অবতল দর্পণে, সেম আমি উত্তল দর্পণে আঁকবো। আগেই কয়েকটা কথা বলছি, ধৈর্য ধরে কিন্তু পড়বে আমার কাছে, নাই তোর ভিডিও শুরুর আগেই কিন্তু পালান দেবে ফুচকে, কোনো মানে পাবে না। দেখো তাহলে এইখানে আমি কি করছি যে আমার এই যে প্রতিফলক তলটা আছে, তাহলে ওর মধ্যবিন্দু সাপোজ এটা, আর ওই মধ্যবিন্দুটা আর ওই যে বক্রতা কেন্দ্রটা আছে সেটা দিয়ে আমি একটা সরলরেখা টানছি। আমার ভালো হচ্ছে না একটু। আচ্ছা দেখো, তো সাপোজ স্যার এইটাকে বলা হয় মেরু বা ইংলিশে বলে পোল, এটাকে কি বলে? মেরু বা পোল, ঠিক আছে? তাহলে দেখো পরপর আমি বলে দিচ্ছি। সাপোজ স্যার এই যে আমার এই বিন্দুটাকে বলা হয় মেরু, এই বিন্দুটাকে কি বলে? মেরু বলে, বুঝতে পারলেন? আর এই বিন্দুটাকে কি বলে? মেরু। তাহলে এক নম্বর জানতে হবে কি স্যার? যে এক নম্বর আছে আমাদের বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র এই দিকটা দেখা জানো, এটা দেখা জানো? আচ্ছা তাহলে বক্রতা কেন্দ্র কি স্যার? বক্রতা কেন্দ্র হচ্ছে এই গোলীয় দর্পণটার যার কেন্দ্র, এই গোলীয় দর্পণটার যে কেন্দ্রটা আছে সেটাকে বলা হয় এই গোলীয় দর্পণটারও বক্রতা কেন্দ্র, বুঝতে পারলেন? ইয়াকে কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? স্মল সি দ্বারা, স্মল সি দ্বারা। তারপরে জানতে হবে স্যার মেরু। আচ্ছা মেরু যদি বলি না বলি, আচ্ছা ঠিক আছে মেরু লিখছি। যদি বলি স্যার মেরু, তাহলে মেরু কি? তাহলে মেরুর আগে জানতে হবে, তার আগে বলছি আমি স্যার প্রতিফলক, প্রতিফলক তল। তাহলে প্রতিফলক তল কোনটা? তাহলে এই এম ও এম ড্যাশ আমাদের প্রতিফলক, এম ও এম ড্যাশ আমাদের প্রতিফলক। তাহলে এখানে কি লিখছি? প্রতিফলক তল কোনটা? না এম আর এইখানে এম ড্যাশ বলছি, এম আর এম ড্যাশ হচ্ছে আমাদের একটা প্রতিফলক, অবতলের ক্ষেত্র, উত্তলের ক্ষেত্র। আচ্ছা এরপরে
বলছি 3 নম্বরে মেরু। তো মেরু কি স্যার? এই যে আমি বলি প্রতিফলক তলটা, এই যে প্রতিফলক তলটা, এই প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু বলা হয়। কি বলা হয়? মেরু বলা হয়। তো এটা হচ্ছে মেরু স্যার। তাহলে এইটা আমাদের প্রতিফলক তল, এটা আমাদের প্রতিফলক তল, ইয়ার মাঝে যে বিন্দু সেটাকে বলা হয় মেরু। বুঝতে পারলেন? ইয়াকে কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? ও দ্বারা। ইয়াকে বলা হয় পোল। হ্যাঁ, ইয়াকে কি বলা হয়? পোল। আচ্ছা, তারপরে জানতে হবে স্যার প্রধান অক্ষ। স্যার প্রধান অক্ষ কি জিনিস? প্রধান অক্ষ কি স্যার? এই যে আমাদের মেরু আর এই যে আমাদের বক্রতা কেন্দ্র, এই মেরু আর এই বক্রতা কেন্দ্রগামী যে সরলরেখা, সেটাকে কি বলা হয় স্যার? আমাদের প্রধান অক্ষ। বুঝতে পারলে? এবার তুমি বলবে যে স্যার আমি যদি এইটা দিয়ে একটা আলোক রশ্মিকে পাঠান দিই, তাহলে কি স্যার প্রধান অক্ষ বলবো? বলবো কি? হ্যাঁ কি নাই তোমরা বলবো? স্যার বলবো না। কেন বলবো না? কারণ মেরু কাকে, এই প্রধান অক্ষ কাকে বলছি না, মেরু আর বক্রতা কেন্দ্রগামী যে সরলরেখা, মানে মেরুকেও টাচ করবে আর বক্রতা কেন্দ্রকেও টাচ করবে। বুঝতে পারলে? তাহলে এই মেরু আর বক্রতা কেন্দ্রগামী যে সরলরেখা স্যার, সেই সরলরেখাটার নাম হচ্ছে আমাদের প্রধান অক্ষ। স্যার এখানে আমাদের প্রধান অক্ষ কি নাম দিলি? মনে করে দিলি এক্স, এক্স ড্যাশ, ইয়ার এক্স, এক্স ড্যাশ। বুঝতে পারলেন? এখানে লিখে দেবো যে এক্স, এক্স ড্যাশ হলো কি লিখব? প্রধান অক্ষ। বুঝতে পারলেন? তাহলে আমাদের প্রধান অক্ষ কোনটা স্যার? না এক্স আর এক্স ড্যাশটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। বুঝতে পারলেন? তাহলে আমরা শিখে গেলি স্যার প্রধান অক্ষ কি। আচ্ছা, তাহলে শিখলি স্যার। আচ্ছা, এই একটু নামলা মুছে দিয়েছি, এখন অনেক টপিক আছে। তাহলে আমরা শিখলি স্যার বক্রতা কেন্দ্র, শিখলি স্যার মেরু, স্যার শিখলি আমরা প্রধান অক্ষ। এরপর আমরা জানব 5 নম্বরে লিখছি প্রধান অক্ষ হলে না। আচ্ছা, আর কি বাজলে স্যার? হ্যাঁ, আচ্ছা বক্রতা ব্যাসার্ধটা বলে দিছি। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ দেখো, তাহলে এই যে গোলকটা হয়েছে স্যার, এই গোলকটার তো একটা পার্টিকুলার ব্যাসার্ধ থাকবে না, রেডিয়াস থাকবে না। তাহলে এই গোলকটার যে ব্যাসার্ধ, সেটাই হচ্ছে গলীয় দর্পণটার ব্যাসার্ধ। বুঝতে পারলেন? এবার দেখো, সাপোজ স্যার আমি এইটাকে আর এইটাকে ওসি বলছি, তাহলে ওসিটাই তো আমাদের বক্রতা ব্যাসার্ধ না, এইখান থেকে এটা সেন্টার, এই ব্যাসার্ধটা বটে। তাহলে এই ওসিকে সাপোজ আমি ক্যাপিটাল স্মল আর দ্বারা প্রকাশ করছি। তাহলে বক্রতা ব্যাসার্ধ কি না, এই গলীয় দর্পণটার ব্যাসার্ধটাই, গোলকটার ব্যাসার্ধটাই হচ্ছে এই গলীয় দর্পণটার বক্রতা ব্যাসার্ধ। বুঝতে পারলেন? এরপরে এগুলা দুকি তিড়ি বটে, এগুলা তো ইম্পর্টেন্ট নাই। ঠিক আছে, 5 হলো স্যার, এবারে 6 নম্বরে পড়ব উন্মেষ। স্যার এইটা তোমাদের পরীক্ষায় এসেছে, মেরু কাকে বলে? মাধ্যমিক 2022-এ। দেখো উন্মেষ, এরপরে জানতে হবে আমাদের উন্মেষ। স্যার উন্মেষ কি জিনিস? উন্মেষ হচ্ছে যে আমাদের যে প্রতিফলক তল আছে স্যার, আমাদের প্রতিফলক তল কোনটা বটে? এই এম আর এম ড্যাশ বটে। বটে কি বটে নাই স্যার? আমাদের এম আর এম ড্যাশ বটে প্রতিফলক তল, এইটা বটে এম আর এম ড্যাশ প্রতিফলক তল। তো এই মানে কোনো একটা প্রতিফলকের যে প্রতিফলক তলটা আছে, সেই প্রতিফলক তলের প্রান্ত বিন্দু দুটাকে, ইয়ার প্রান্ত বিন্দু কোনটা? এইটা, আর ইয়ার এইটা। এবারে এই দুটাকে যদি একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিই, এইটাকে যদি একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিই, তাহলে একটা সরলরেখা পাবো স্যার। আর ওই সরলরেখাটাকে কি বলা হয়? আমাদের উন্মেষ বলা হয়। কি বলা হয় স্যার? উন্মেষ বলা হয়। ঠিক আছে, তাহলে আমি কি করছি যে এই দুটো সরলরেখাকে একটা, এই প্রতিফলক তলটার 2 প্রান্ত বিন্দুকে আমি একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিছি। স্যার কেনে যুক্ত করছি বলে দেব একটু পরে। তাহলে স্যার এটা হলো, এবার অবতলের যেমন হলে উত্তরোত্তর এরকম হবে, তাহলে সেম স্যার ইয়ারও হবে। তোমরা একটু ঘরে একদম ভালো করে করছো এটা। হ্যাঁ, তাহলে স্যার আমাদের এই প্রতিফলক তল, তাহলে এই প্রতিফলক তলের প্রান্ত বিন্দুটাকে আমরা একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করলি। দেখো একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করলি, এটাকে যুক্ত করলি, তাহলে সেটাকে কি বলবো? উন্মেষ। তাহলে খাতা এই পয়েন্টটার সময় লেখার সময় কি লিখবে? উন্মেষ কি বলবো? প্রতিফলক তলের, দেখো প্রতিফলক তল এটা বটে,
এইটা প্রতিফলক তল। তাহলে এই প্রতিফলকের প্রান্ত বিন্দু দুটা, এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি আমি একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিই, একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিই, তখন সেটাকে কি বলবো? উন্মেষ বলবো। বুঝতে পারলে? এরপর 7 নম্বরে জানবো স্যার কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ, ঠিক আছে স্যার। কৌণিক উন্মেষ কি? কৌণিক উন্মেষ কিছুই নেই স্যার। এই যে আমাদের উন্মেষের দুটো প্রান্তবিন্দু পাইছি, এইটা আর এইটা, মানে প্রতিফলক তলটারই ওটা। তাহলে এই প্রতিফলক মানে এই যে আমাদের উন্মেষ আছে, তো তাহলে এই উন্মেষের এই যে শুরুর বিন্দু আর শেষের বিন্দু উহাকে যদি বক্রতা কেন্দ্রের সঙ্গে যুক্ত করে দিই, তার সঙ্গে স্যার বক্রতা কেন্দ্রের সঙ্গে যদি আমি যুক্ত করে দিই, তাহলে একটা নিশ্চয়ই কোণ পাবো স্যার, একটা কোণ পাবো না? আর ওই কোণটাকে কি বলা হয়? কৌণিক উন্মেষ। কি বলবো? কৌণিক উন্মেষ। দেখো একটা কোণ বলে, এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাকে কি বলা হয় স্যার? কৌণিক উন্মেষ। বুঝতে পারলে? তাহলে ইয়ার যেমন হলো ইয়ারও তো হবে স্যার। তাহলে কেনে করতে দুটা ছবি আঁকলি, বুঝতে পারলে না? তাহলে আমাদের উন্মেষের প্রান্তবিন্দু দুটাকে যদি বক্রতা কেন্দ্রের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার নাম হচ্ছে কি? কৌণিক উন্মেষ। বুঝতে পারলে স্যার? এরপর আর একটা জিনিস জানতে হবে। স্যার কি জিনিস স্যার জানতে হবে? জানতে হবে এইটাই যে আমরা যে ছবিগুলো আঁকলি না, সেই ছবিগুলো স্যার ভুল আঁকলি। তাহলে স্যার আমি তোমাদেরকে ভুল পড়া যায় না স্যার, এটা মানে নিতে হবে। মানে নিতে কী হবে যে আমরা ইয়ার পরে আর একটা স্টার চিহ্ন দিয়ে কি লিখবে, এটা দেখা যায় না? এইখানে একটা স্টার চিহ্ন দিয়ে লিখবে যে ক্ষুদ্র উন্মেষযুক্ত ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। এটা কি জিনিস স্যার? গোলীয় দর্পণ। গোলীয় বানান ভুলে যাচ্ছে, গোলীয় দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ কি স্যার? দেখো তোমরা যদি এখানে চাঁদা সাহায্যে মাপো, এই যে আমাদের উন্মেষটা উৎপন্ন হইল আদৌ মানে আচ্ছা বলে দিচ্ছি যে ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ কাকে বলা হয়? যদি এই উন্মেষের মানটা 10 ডিগ্রি থেকে কম হয়, লেস দেন 10 ডিগ্রি, লেস দেন 10 ডিগ্রি যদি হয়, তাইলেই কিন্তু আমি ওই গোলীয় দর্পণটাকে কি বলতে পারি? ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। এবারে তোমরা বলো না, আচ্ছা যত ছবি হয় সব ছবিগুলা শর্ত একটাই, ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। আমরা যখন ছবি আঁকবো তখনও প্রমাণও সময় লিখবো যে ধরবো যে উত্তল দর্পণ বা অবতল দর্পণটি একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। বুঝতে পারলে? এবার তোমরা বলো যে এইটার মান কি স্যার 10 ডিগ্রি হবে? নিশ্চয়ই 10 ডিগ্রি থেকে বেশি হবে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে যদি আমাদের কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রি থেকে কম হয়, তখন সেই গোলীয় দর্পণটাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। বুঝতে পারলে? আর প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আমি শর্ত এটাই চাপাবো যে ধরব যে এই গোলীয় দর্পণটা কি বটে না? ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ বটে। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে কি স্যার আমাদের হাতে খড়ি মানেটা। এইটা যদি আমরা না জানি তাহলে কিন্তু স্যার ছবি আঁকতে পারবো না। আমাকে তো জানতে হবে কেন যে এটা বক্রতা কেন্দ্র বটে, এটা বক্রতা ব্যাসার্ধ বটে, এটা মেরু বটে, এইটা আমাদের প্রতিফলক তল বটে, এইটা উন্মেষ বটে, এটা কৌণিক উন্মেষ বটে, জানতে হবে না? তাহলে দেখো তোমরা যদি ভিডিওটা একদম প্রথম থেকে দেখো তো এতটা আমি শিওর বলে দিচ্ছি যে এইগুলা কি জিনিস। তোমরা হয়তো বই আছে, বইয়ে সব দিয়ে আছে, ওটা বলছে না দেওয়া নাই গো, কিন্তু বইয়ের থেকে প্রাপ্ত করলে ফিজিক্যাল সায়েন্সকে একটা চ্যালেঞ্জের ব্যাপার ওটা স্যার। তাহলে পরপর বলে দিচ্ছি আর একবার ভালো করে। বক্রতা কেন্দ্র কি স্যার? এই গোলকটার যে কেন্দ্র সেটাই গোলীয় দর্পণটার বক্রতা কেন্দ্র। তাহলে সি দ্বারা প্রকাশ করলে। তারপরে কি বলে স্যার? প্রতিফলক তল। প্রতিফলক তলে পড়ে এটা যে তলে আলো করে শেষ নিয়ে পড়ছে, এটা অবতলের ক্ষেত্রে, এটা উত্তলের ক্ষেত্রে। দেখছো না কেন? তখন তো মনে মনে ভাববে না স্যার এইটা অবতল হলেও তাহলে উত্তল হবে না কেন? সবই হবে স্যার। তারপরে কি বলছি? মেরু। মেরু কি স্যার? না এই কোন একটা প্রতিফলক তলের যে মধ্যবিন্দু সেটাকে বলা হয় স্যার মেরু। তোমরা প্রিভিয়াস ইয়ার ঘাঁটবে। আর একটা কথা বলে দিচ্ছি যে যখন আমরা কোনো টপিক পড়বো তখন আমি বলে দেব যে কোন কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসেছে, ঠিক আছে? তাহলে এইখানে তোমাদের 22 না 20 আমার ঠিক মনে পড়ছে না, 22 বটে বোধ হয়,
বলেছিল যে মেরু কাকে বলে, কোনো একটা দর্পণের মেরু কাকে বলে। তো মেরু কিছু নেই, কোনো একটা প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলা হয়, মেরু, একদম সহজ জিনিস। আচ্ছা, তারপরে কি বলছি, প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি স্যার, বলবো মেরু আর বক্রতা কেন্দ্রগামী যে সরলরেখা, মেরু আর বক্রতা কেন্দ্রগামী যে সরলরেখা, মেরু আর বক্রতাগামী যে সরলরেখা, সেটাকে আমি কি বলছি, প্রধান অক্ষ। এরপরে তোমরা বলো যে স্যার আমি কি এইটাকে প্রধান অক্ষ বলতে পারি, এইটাকে কি প্রধান অক্ষ বলতে পারি, এইটাকে কি প্রধান অক্ষ বলতে পারি, এইটাকে কি প্রধান অক্ষ বলতে পারি? তোমরা বলবে স্যার পারি নাই। কেন পারি নাই না, এই সরলরেখাটা বক্রতা কেন্দ্রকে তো টাচ করলো, কিন্তু স্যার মেরুকে তো টাচ করে নাই, তাহলে আমি এটাকে বলতে পারি নাই। আচ্ছা, প্রধান অক্ষ হইল। তারপর বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি স্যার না, এই গোলকে তো একটা ব্যাসার্ধ থাকবে কেন, তাহলে এই গোলকটার ব্যাসার্ধটাই আছে গোলীয় দর্পণটার বক্রতা ব্যাসার্ধ। এটা আমাদের অবলতলের, এটা আমাদের উত্তলের। এগুলা সংজ্ঞা কিন্তু কিচ্ছু পড়বে না, বলে দিচ্ছি। পড়েছিল কোনো ভাগ্য করে মেরু, পরীক্ষা যদি পড়ে তাহলে উন্মেষ আর কনিক উন্মেষ পড়বে, ঠিক আছে। ইম্পর্টেন্ট এইটা উন্মেষটা, বুঝতে পারলে। আর উন্মেষ কি বলছি বলো, একদম সহজ জিনিস স্যার, যে যদি প্রতিফলক তলের প্রান্তবিন্দু দুটাকে একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিই, তখন সেটাকে কি বলবো, আমি উন্মেষ বলবো। আর এই উন্মেষের প্রান্তবিন্দু দুটাকে যদি আবার আমি বক্রতা কেন্দ্রের সঙ্গে যুক্ত করে দিই, তখন সেটাকে কি বলবো, আমি কনিক উন্মেষ, বুঝতে পারলে। আর কনিক উন্মেষের মান কি হবে, সবসময় 10 ডিগ্রি থেকে কম হবে, বুঝতে পারলে। আর যদি 10 ডিগ্রি থেকে কম হয়, তখন সেই গোলীয় দর্পণটার নাম কি বলবো না, ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ, ঠিক আছে। যদি না বুঝতে পারো কমেন্টের মাধ্যমে জানাবে, যেখানে বুঝতে না পারো আমাকে জানাবে, ঠিক আছে। যদি ভিডিওটা তোমার হেল্পফুল মনে হয়, তার কিছু বলছি না, ড্যাশ ড্যাশ, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা গোলীয় দর্পণের যাবতীয়, মানে কোন অংশটার কী নাম, ঠিক আছে। এরপরে আমরা পরের ভিডিওতে দেখব যে কোনো একটা অবতল দর্পণ হোক, একটা উত্তল দর্পণ হোক, ঠিক আছে, তাহলে সেই অবতল বা উত্তল দর্পণের মুখ্য প্রকাশ কী, প্রথম মুখ্য প্রকাশ কী, গৌণ প্রকাশ কী। আচ্ছা, মুখ্য প্রকাশ আর গৌণ প্রকাশ আছে, হ্যাঁ। তাহলে তারপরে প্রথমে পড়ব মুখ্য প্রকাশ, তারপরে পড়ব গৌণ প্রকাশ, ঠিক আছে। আর কী কী ভুলে গেছি একটু, তাহলে এরপরে ভিডিওতে আমরা পড়ব মুখ্য প্রকাশ আর গৌণ প্রকাশ, ঠিক আছে। যদি তোমাদের এটা হেল্পফুল মনে হয়, সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে।